আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর আমরা যে ধারাবাহিক লেকচার নিয়ে আসতেছিলাম পার্ট বি এর উপর, সেই ধারাবাহিক লেকচারের আজকে আমাদের পর্ব 3। এই 3 নম্বর পর্বে আমরা মূলত 2015 সালে পার্ট বিতে আসা ম্যাথগুলো সমাধান করে দেখাবো। আগে আমরা 2017 সাল এবং 2020 সালে যে ম্যাথগুলো আসছিল সেই ম্যাথগুলো সমাধান করেছি। সামনে আমরা যদি সময় পাই তাহলে আরও কিছু ম্যাথ আমরা সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আমরা যে ম্যাথগুলো সমাধান করব সেই ম্যাথগুলো আজকে দেখে আসি। এই ম্যাথটা 5 নম্বর ম্যাথ হিসাবে B5 আসছিল 2015 সালে। এখানে বলা আছে জাহিদ কোম্পানি একুমুলেটস দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট অন দ্য 31st ডিসেম্বর 2014। তো এখানে আমরা কিছু ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি। এখানে বলছে গিভ দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ দ্য অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই লেনদেনগুলোর জাবেদা করতে হবে, অ্যাডজাস্টিং করতে হবে। তো আমরা এই অ্যাডজাস্টিংগুলো একটু দেখি। প্রথমে বলা আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, আমরা সেবা দিয়েছি কিন্তু বিল করিনি এখনো, তার মানে ধারে সেবা প্রদান। আর ধারে সেবা প্রদানের জন্য আমাদের জার্নাল করতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তোমরা যারা জার্নাল পারো এই যে জার্নালটা তোমরা সহজেই বুঝতে পারবা। 2 নম্বরে বলছে স্টোর সাপ্লাইজ টাকা 2000 হ্যাজ বিন ইউজড। স্টোর সাপ্লাইজ ইউজড করা হয়েছে মানে ব্যবহার করা হয়েছে কত, 2000 টাকা। তাহলে স্টোর সাপ্লাইজ যদি আমরা ব্যবহার করি 2000 টাকা, আমরা ব্যবহারের জাবেদা দিব। আর সাপ্লাইজ ব্যবহারের জাবেদা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। তো স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট স্টোর সাপ্লাইজ ক্রেডিট। যেহেতু এখানে রেওয়া মিল নাই তাহলে প্রশ্ন আমাদেরকে যেই ইন্ডিকেশনটা দিবে আমরা সেটাকে ফলো করব। যেহেতু প্রশ্ন এখানে সাপ্লাইজ ইউজড হয়েছে বলছে, তার মানে আমাদের খরচের জাবেদা দিতে বলতেছে, এই জন্য আমরা খরচের জাবেদাটা দিব এখানে। 3 নম্বরে বলছে আনআর্ন সার্ভিস রেভিনিউ অফ টাকা 2000 হ্যাজ বিন আর্ন। যখনই মনে রাখবা কোনো আনআর্ন রেভিনিউ আর্ন হয়, কোনো আনআর্ন রেভিনিউ যখন আর্ন হয়ে যায় তখন তোমরা আনআর্ন রেভিনিউকে ডেবিট করে সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করে দিবা। তার মানে সহজ জাবেদা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারণটা লিখে দেবো টু রেকর্ড আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। 4 নম্বরে বলছে প্রিপেড ইন্স্যুরেন্স 1000 হ্যাজ বিন এক্সপায়ার্ড। এখানেও আমাদের এক্সপায়ারের কথা বলছে, তার মানে খরচ হয়ে গেছে। তাহলে ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স খরচ হয়ে গেলে জাবেদা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখানেও আমরা খরচের ভিত্তিতে জাবেদাটা দিব। তো এই হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সের জাবেদা। এবার ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট এস্টিমেট টাকা 1000। ডেপ্রিসিয়েশনের জাবেদা তোমরা জানো কমন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। স্যালারিস অফ টাকা 500 আর আনপেড, আনপেড মানে বকেয়া। তো বকেয়া খরচের জাবেদা কি, স্যালারিস এক্সপেন্স ডেবিট স্যালারিস পেয়েবল ক্রেডিট। তোমাদের যদি এই অ্যাডজাস্টিংগুলো বুঝতে অসুবিধা হয় আমাদের অ্যাডজাস্টিং জার্নালের উপর বেশ কিছু নিয়মের ক্লাস দেওয়া আছে বেসিক কনসেপ্টের, সেই ক্লাসগুলো তোমরা দেখে ফেলতে পারো। এই ম্যাথটা শেষ হয়ে গেল, আমরা এবার চলে যাব পরের ম্যাথে। পার্ট বিতে যে ম্যাথটা আসছিল B6-এ, সেই ম্যাথটা আমরা একটু দেখি। এখানে এখানে বলা আছে রয় অ্যান্ড কোম্পানি ইস্যুড 1 লাখ অফ 10 ইয়ার্স 12% বন্ড হুইচ সোল্ড অন মে এট প্রাইস 1,12,285। 1 লাখ টাকার বন্ডটা 1,12,285-তে ইস্যু করতেছে। রেজাল্টিং ইন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 12%, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 10%। ইন্টারেস্ট পেমেন্ট অন মে 1 অ্যান্ড নভেম্বর 1। ইন্টারেস্ট পে করা হয় দুইবার, একবার মে মাসে একবার নভেম্বর মাসে। রিকোয়ার্ড অ্যামোর্টাইজেশন টেবল ইন হরিজন্টাল ফর্ম ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। আমাদের অ্যামোর্টাইজেশন টেবল করতে হবে দুইটা বছরের জন্য। হরিজন্টাল ফর্ম মানে আমরা যে ফর্মে অঙ্ক করি সেটাই হরিজন্টাল ফর্ম। তো এবার আমরা এখানে অ্যাডজাস্টমেন্টটা করে নিব, অ্যাডজাস্টমেন্টের শিডিউলটা করে নিব। তো শিডিউলে আমরা যে কাজটা করছি এটা যেহেতু 2 বছর, তো প্রতি 6 মাস পর পর কিস্তি হলে 2 বছরের কিস্তি হবে কয়টা, 4টা। এই জন্য কিস্তির ডেটটা আমরা 4টা লিখেছি, 1 2 3 4। আর যেহেতু 6 মান্থের ম্যাথ আমরা এই পার্সেন্টগুলোকে হাফ করে নিব, তাহলে আমাদের ক্যালকুলেশন আর ঝামেলা হবে না। তো এখানে ইন্টারেস্ট রেট কত, 12%। ইন্টারেস্ট রেটটা আমরা 12%কে হাফ করে 6% করে দিয়েছি। এরপর ইফেক্টিভ রেট কত, 10%, এটাকে হাফ করে আমরা কত দিয়েছি, 5% দিয়েছি। এবার আমরা জানি ফেস ভ্যালুর কিভাবে আসে, ফেস ভ্যালুর ইন্টারেস্ট পেডটা আসা হচ্ছে ফেস ভ্যালুর উপর ইন্টারেস্ট রেট। তাহলে ফেস ভ্যালু 1 লাখ, 1 লাখের উপর যদি 6% করি তাহলে এই 4টা কিস্তি আসবে 6,000 টাকা করে। দেন আমরা যে বুক ভ্যালুটা থাকবে সেই বুক ভ্যালুর উপর আমাদের কি করতে হবে, ইফেক্টিভ রেটটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম বছর আমাদের বুক ভ্যালু আছে কত, 1,12,285। সেটার উপর আমরা 5% করলে 5,614 টাকা পাই। 6,000 থেকে 5,614 বাদ দিলে থাকে কত, প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন 386 টাকা। এবার আমাদের যে বন্ড প্রিমিয়ামের ব্যালেন্স আছে সেখান থেকে আমরা এই প্রিমিয়ামটা এখানে বাদ দিয়ে বসাবো। আবার আমাদের যে বুক ভ্যালু প্রারম্ভিক, সেই প্রারম্ভিক থেকে ওই 386 টাকা বাদ দিয়ে এখানে বসাবো। প্রিমিয়ামের ক্ষেত্রে এটা বাদ যায়।
এটা যদি তোমরা ভালো করে শিখতে চাও বা এটার যাবতীয় নিয়মগুলো শিখতে চাও, তাহলে আমাদের বন্ড লং টার্মের যে ক্লাসগুলো আছে, বেসিক ক্লাস, সেখানে আমরা এই অ্যামোর্টাইজেশন শিডিউলগুলো শিখেছি, ইফেক্টিভ মেথড, স্ট্রেট লাইন মেথড, ডিসকাউন্ট, প্রিমিয়াম সব আলোচনা করেছি। ওই ক্লাসগুলো দেখলে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এভাবে আমরা শিডিউলটা তৈরি করে নিব। আশা করি তোমরা এটা পারবা। যাদের বেসিকের কনসেপ্ট আছে তারা আমাদের লং টার্মের বেসিকটা দেখলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপর চলে যাই আমরা পরের ম্যাথে। পরের ম্যাথটা আসছিল B7, অর্থাৎ 7 নম্বর ম্যাথ হিসাবে আসছিল। এখানে কি বলছে আমরা একটু পড়ে দেখি। তো এখানে বলছে দেখো, Padda bus lines uses the units of activity method depreciation its buses. One bus of purchase January 1, 2011 cost 1,28,000 টাকা over its 4-year useful life. এই বাসের লাইফ হচ্ছে 4 বছর। The bus is expected to drive in 1 lakh kilometer and salvage value 8,000. অর্থাৎ 1,28,000 টাকা দিয়ে 2011 সালে একটা বাস কেনা হয়েছে। সেই বাসটা লাইফ হচ্ছে 4 বছর এবং সেটা টোটাল অ্যাক্টিভিটি হচ্ছে বা এটা টোটাল চলবে 1 লাখ কিলোমিটার, আর সেলভেজ ভ্যালু হচ্ছে 8,000 টাকা। আমাদের বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট বা পার কিলোমিটার যদি বলে তাহলে 1 কিলোমিটার বা 1 ইউনিটের খরচ কত। এটা বের করবো কিভাবে? আমরা জানি কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তো এখানে তো লাইফটা বছরে না, যেহেতু আমাদের পার কিলোমিটার চাইছে, তাহলে আমরা টোটাল কত কিলোমিটার গাড়ি চলবে? 1 লাখ কিলোমিটার। এই জন্য আমরা কিলোমিটার দিয়ে ভাগ দিব। তো কিলোমিটার দিয়ে ভাগ দিলে এখানে প্রতি কিলোমিটার চলে আসছে 1.2 পার কিলোমিটার বা পার ইউনিট চলে আসছে। অর্থাৎ 1 কিলোমিটার যদি গাড়িটা চলে তাহলে 1.2 1 টাকা 20 পয়সা মতো খরচ হয়। এভাবে তোমরা বের করে দিবা। যদি এখানে আমাদের সময়ের বলতো, ডেপ্রিসিয়েশন পার ইয়ার বলতো, তাহলে আমরা এখানে 4 দিয়ে ভাগ দিতাম। বি নাম্বার, প্রিপেয়ার এ ডেপ্রিসিয়েশন শিডিউল এজুমিং দ্য অ্যাকচুয়াল মাইলেজ 2011-তে যদি 26,000 মাইল, 2012-তে যদি 32,000 মাইল, 2013-তে যদি 25,000 মাইল বা কিলোমিটার চলে, বা 2014-তে যদি 17,000 কিলোমিটার চলে, তাহলে এটার জন্য শিডিউলটা কি হবে? তো ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের শিডিউলটা তোমরা জানো, আমাদের প্লান্টেশনের একটা বেসিক ক্লাস আছে, সেখানে আমরা সবগুলো মেথড এর শিডিউল করে দেখাইছি। সেই ক্লাসটা দেখলে তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি আবার দেখাই দিই তোমরা শিডিউলটা কেমনে করবা। তোমাদের এখানে বুক ভ্যালু থাকবে 1,28,000 টাকা। এটার সাথে প্রথমে আমরা প্রথম মাইল হচ্ছে ইউজ করছি কত? 26,000, 32,000, 25,000, 17,000। এগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে মাইলেজ রানটা। এটার সাথে প্রতি ইউনিটে বা প্রতি কিলোমিটারের ডেপ্রিসিয়েশনটা এখানে বসাইয়া আমরা যখন গুণ দিব তখন আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো। এবার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যদি আমরা এখানে লিখে দিই 31,200-র সাথে এই 31,200, এটার সাথে যদি 38,400 যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে 69,600। আর ডেপ্রিসিয়েশনটা কেমনে পাইবা? এটা মাইলেজ, এই যে ইউনিটসের সাথে ডেপ্রিসিয়েশন পার ইউনিটটা গুণ করবা, তাহলে ডেপ্রিসিয়েশন পাইবা। এরপর এটাকে অ্যাকুমুলেট করে দিবা। এই যে 69,000-এর সাথে যদি 600-র সাথে যদি 30,000 যোগ করি তাহলে পাই 99,600। এটার সাথে যদি 20,400 যোগ করি তাহলে পাই 1,20,000 টাকা। এবার বুক ভ্যালু কিভাবে নির্ণয় করবো? এই 1,28,000 টাকা থেকে এই অ্যাকুমুলেটরটা বাদ দিবা, 1,12,2,000 বাদ দিবা, 31,200 বাদ দিবা, তাহলে 96,800। আবার 1,28,000 টাকা দিয়ে যদি 69,600 বাদ দিই তাহলে 58,600 থাকে। আবার 1,28,000 থেকে যদি 99,600 বাদ দিই তাহলে 28,400 থাকে। 1,28,000 থেকে যদি 1,20,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে থাকে 8,000 টাকা। এভাবে তোমরা শিডিউলটা দেখতে পারবা। তো আশা করি এই শিডিউলটা বুঝছো। এবার আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ বুঝাই দিব, যেই ম্যাথটা B8-এ বা 8 নম্বর ম্যাথ হিসেবে আসছে, এবং এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে দেখলে এই ম্যাথটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো আমরা প্রথমে এই ম্যাথটার কোয়েশ্চেনটা পড়ে আসি। তো এখানে বলা আছে ABC আর 3 পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম। ABC হচ্ছে 3 জন পার্টনার একটা পার্টনারশিপ ফার্মের। দেয়ার ইনকাম রেশিও ইজ 3:2:1। এদের ইনকামের রেশিও হচ্ছে 3:2:1 রেসপেক্টিভলি। অন January 1, 2014 সি রিটায়ার। সি কি করতেছে? রিটায়ার করতেছে ফ্রম দ্য বিজনেস। দ্য গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালুড 60,000। গুডউইলটা মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা। দেয়ার নিউ রেশিও বিটুইন এ অ্যান্ড বি ইজ 5:3। এটা হচ্ছে নিউ রেশিও 5:3। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ই ফলোইং সার্কামস্টেন্স। নিচের পরিস্থিতিগুলোতে আমাদের নেসেসারি জার্নাল করতে বলছে। এই একটা ম্যাথ যদি করে তাহলে তোমাদের রিটায়ারমেন্টে যেই গুডউইলের টার্মসটা, এটা তোমরা খুব সহজে সলভ করতে পারবা। তোমাদের হয়তো বা রিটায়ারমেন্টে যে গুডউইলের টার্মসটা আসবে সেখানে হয়তো এই 3টা ফরম্যাটের চেয়ে একটা ফরম্যাট আসবে। তো প্রথমে বলছে দেখো এ নাম্বারে, গুডউইল ইজ অ্যালাউড টু রিমেন ইন দ্য বুকস। গুডউইলটাকে যদি আমরা বইয়ে দেখাইতে যাই বা বইয়ে গুডউইলটাকে রেখে দিতে চাই তাহলে গুডউইলটা যাবে কি দিবা?
তাহলে এখানে কি করছে, গুডউইল জাস্ট বেলুট করছে, তাই না? তো গুডউইল মূল্যায়ন করলে যাবে দেখি গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওল্ড রেশিওতে। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। গুডউইল যদি বেলুট করে ওল্ড পার্টনার্সরা পায় ওল্ড রেশিওতে। তো আমরা এখানে জাবেদা দিব গুডউইল ডেবিট 60,000 টাকা, এখানে এ পাবে, বি পাবে, সি পাবে। এ পাবে কত? আমাদের 3, 2, 1 টোটাল 6, 6-এর 3 পাবে এ, 6-এর 2 পাবে বি, আর 6-এর 1 পাবে সি। ভাগ করে দিলে গুডউইলের টাকাটা চলে আসলো। বি নাম্বারে বলছে দেখো গুডউইল ইজ নট অ্যালাউড টু রিমেন ইন দ্য বুকস, গুডউইলটা বইয়ে রাখবো না। তার মানে আগে তো গুডউইল মূল্যায়ন করতে হবে। তাহলে বি নাম্বারে প্রথমে আমাদের গুডউইলটা মূল্যায়ন করব। আমরা মূল্যায়নের নিয়ম আগের মতো হুবহু সেম। এবার এই মূল্যায়িত গুডউইলটাকে আমাদের কি করতে হবে, যেহেতু বইয়ে রাখবো না আমরা মুছে ফেলবো, তখন আমরা এটাকে গুডউইল ক্রেডিট করে দিব। গুডউইল ক্রেডিট করে দিব 60,000 টাকা। যেটা মূল্যায়ন করেছিলাম সেই গুডউইলটা আমরা কি করে দিব, ক্রেডিট করে দিব, যেহেতু বইয়ে রাখবো না। এখন এই গুডউইলটাকে ক্রেডিট করে দিয়ে আমরা ডেবিট করবো কাদেরকে? নিউ পার্টনার। নিউ পার্টনার কারা? যারা এ এবং বি, সি তো চলে গেছে, তাহলে এখন কে আছে? এ এবং বি আছে। এ এবং বি নিউ রেশিওতে। কোন রেশিওতে? নিউ রেশিওতে ক্লোজ করে দিতে হবে। তো নিউ রেশিও কত? 5:3। তাহলে 5 আর 3 যোগ করলে 8, 8-এর 5, 8-এর 3-এ ভাগ করে নিবে, এ এবং বি ডেবিট হবে, গুডউইল ক্রেডিট হবে। এটাকে বলা হয় মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। প্রথমটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। তাহলে আশা করি তোমাদের এই দুইটা মেথড ক্লিয়ার। যদি গুডউইল মুছে ফেলতে বলে তাহলে আমাদের আবার একটা ক্লোজ করে দিতে হবে নিউ রেশিওতে। এরপর আমরা চলে যাব সিতে। সিতে বলছে অনলি সিজ শেয়ার অফ গুডউইল, সি এর গুড শেয়ারটা, শুধুমাত্র সি এর শেয়ারটা টু বি অ্যাডজাস্টেড এ এন্ড বি, এ এবং বি এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। বাট নো গুডউইল ইন দ্য শোন ইন দ্য বুকস, কোনো গুডউইল বইয়ে দেখানো যাবে না। গুডউইল যখন অ্যাডজাস্ট করে তখন গুডউইল আসলে বইয়ে থাকেও না, কারণ আমরা তো গুডউইল মূল্যায়নই করে নিই, শুধু অ্যাডজাস্ট করে দিয়েছি। কারণ এই অ্যাডজাস্টটা করার জন্য আমাদের গেনিং রেশিওটা লাগবে। যখন গুডউইল অ্যাডজাস্ট করবে গুডউইলটা ভাগ হবে গেনিং রেশিওতে। তো প্রথমে আমরা বের করি গেনিং রেশিও। গেনিং রেশিও সূত্র হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে এর নিউ রেশিও কত? এর নিউ রেশিও হচ্ছে 8-এর 5। এর নিউ রেশিও কত? 8-এর 5। আর এর ওল্ড রেশিও কত ছিল? 6-এর 3। তাহলে আমরা 8-এর 5 থেকে যদি 6-এর 3 বাদ দিই তাহলে আমাদের থাকে কত? এখানে আমরা লসাগু করলে 48। তাহলে 6-এর 48, 5-8, 6 30। তাহলে এখানে থাকবে 30। আর এদিকে যদি আমরা 8 দিয়ে ভাগ করে 48-এর 6, তাহলে 6, 3, 6, 8, 6 দিয়ে করে 48-কে ভাগ দিলে 8, এখানে থাকে 3, 3-8, 24। তাহলে 30 থেকে 24 বাদ দিলে থাকে কত? 48-এর 6। সেম আমরা বি এরটা, বি এর ওল্ড নিউ রেশিও হচ্ছে 8-এর 5। এখান থেকে আমরা বাদ দিব বি এর অনুপাত 6-এর 2। এই যে 8-এর 5 থেকে যদি 8-এর 3 থেকে যদি আমরা 6-এর 2 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত? 48-এর 2। তাহলে আমাদের গেনিং রেশিও হচ্ছে 6:2 বা 3:1। এখন আমরা এই যে সি এর শেয়ারটা আমরা কি করবো? এ এবং বি এর মধ্যে গেনিং রেশিওতে ভাগ করে দিব। তাহলে আমাদের প্রথম জাবেদা হবে সিজ ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। কতটুকু? সি এর মূলধন কত? এই 60,000 টাকার মধ্যে সি মূলধন পাবে কত? 6/1। 6/1 ওল্ড রেশিওতে। তাহলে 6/1 কত? সি পাবে 10,000। এই 10,000টা অ্যাডজাস্ট হবে কার সাথে? এ এবং বি এর সাথে। কোন রেশিওতে? 3:1-এ। এই জন্য এ পাবে হচ্ছে 4/3। 3:1 মানে 4, 4-এর 3 পাবে এ, আর 4-এর 1 পাবে বি। এভাবে গুডউইলটাকে তোমরা অ্যাডজাস্ট করে দিতে পারবা। তো এখানে যেহেতু আমরা কোনো গুডউইলের নাম নেইনি তাই এই গুডউইলটার ব্যালেন্স শিটে আসবে না। এটা কোয়েশ্চেনে বলে দিলেও একই কাজ, না বললেও একই কাজ। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।